এই কিছুদিন হলো শরীরে সেরকম কোনো জুত নেই। মাঝে মধ্যেই শরীর খারাপ হয়ে যাচ্ছে। গ্রামে বাপের বাড়ি হওয়া সত্ত্বেও শরীর খারাপ হলে কেন আমি বাপের বাড়ি যাই না? শ্বশুর বাড়ির জন্য নাকি অন্য কোনো কারণে? তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 7টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে উঠেছি সকাল 5:30টার মতো বাজবে ওই রকম টাইমে। তবে কাচাকুচিটা সেরে এসে পরেই সোনামা উঠে পড়েছিল। তো সোনামা যখন সকাল সকাল উঠে যায় সেদিনকে তো আমি আর কোনো রকম কাজের ভিডিও শ্যুট করতে পারি না। সোনামা উঠে পড়লে আমার সেই রকম কোনো কাজকর্মে মনও থাকে না, কারণ সোনামাকে যতক্ষণ না খাবার খাইয়ে ক্লিনিং করছি ততক্ষণ আমার কোনো রকম কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো সেই কারণে সবার প্রথমে আমি সোনামাকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে ওর মামার বাড়িতে দিয়ে এসেছি। কিছুদিন হলো আমার শরীরটা খারাপ লাগছে, আজও কিন্তু তার কমতি নয়। আজও সকাল থেকে শরীরটা যে কী লাগছে বুঝতে পারছি না। পরশুদিনকে ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছি, তার সত্ত্বেও কিন্তু এই যে গ্যাসের প্রবলেমটা হচ্ছে, এই গ্যাসের প্রবলেমটা আমার মোটেও কমছে না। কিসের থেকে যে গ্যাস হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। যাই হোক, এইদিকে সকালে যা কাজ থাকে মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে সবজি কাটতে বসেছি। আজকে সবজি সেই রকম বিশেষ কোনো কিছুই কাটতে হবে না, শুধুমাত্র পটল ভাজার জন্য পটলগুলোই কাটতে হবে। আর এদিকে সোনা পাপাকে দিদিভাই খাওয়াচ্ছে, তো দিদিভাইয়ের সাথে একটু গল্প করছি আর সোনা পাপার সাথে একটু ভেগ করছি। যাই হোক, এইদিকে তো আমার সবজি কাটা হয়ে গিয়েছে। এবারে সবজির যে খোসাগুলো রয়েছে ওই খোসাগুলো এবারে একটা পেথেই করে দিয়ে পরে ওই ঘাটাতে একেবারে দিয়ে দেবো। ঘাটাটা এই সবেমাত্র সেদ্ধ হলো, সবজির খোসাগুলো দিলে ওগুলো ঠিক সেদ্ধ হয়ে যাবে। সবজিটা কেটে টুকিটাকি কটা মতো কাজ ছিল, ওই কাজগুলো সেরে পরে এই মুহূর্তে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় 8টা মতো বাজবে, এই মুহূর্তে আমি ভাতটা চাপাচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, শাশুড়ি মাই কিছুক্ষণ আগেই হাঁড়িটা পরিষ্কার করে নিয়ে এলো। হাঁড়িটা পরিষ্কার করে এনে ওলে সামনে সিঁড়িটিতেই রেখেছিল। তো যাই হোক, এই মুহূর্তে আমি পাশটা ভালো করে বুলিয়ে দিচ্ছি। বুলিয়ে পরে যদি হাঁড়িটা চাপানো হয়, যে হাঁড়িটা পরিষ্কার করে তার কিন্তু পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। যাই হোক, অনেক তো গল্প করলাম, এবারে ভাতটা চাপানো যাক। ভাতটা চাপিয়ে এইদিকে আমি পেস্টগুলোও করে নিয়েছি। এইদিকে আদা জিরে বাটার পেস্ট করেছি, সয়াবিন আলু তরকারি হবে বলে। আর এদিকে একটু তিল পেস্ট করেছি। আপনারা অনেকেই মানা করেছেন এই বৃহস্পতিবারে তিল খাওয়ার জন্য, তবে ওই যে বলেছি আমাদের শ্বশুর বাড়িতে তিলটা খেয়ে থাকে, সেই কারণে আমি আর কোনো কিছুই বলিনি। আজকে করা হবে তিলের বড়া, তো ওই মিশ্রণটাই ভালো করে মেখে নিলাম। ঘড়ির কাঁটায় ওই 10টা 10-15 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমাদের রান্না বান্না সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে কিন্তু খুব একটা বিশেষ কিছু তরকারি হয়নি। আজকে হয়েছে পটল ভাজা, তিলের বড়া আর ওই সয়াবিন আলু তরকারি। আজকে দিদিভাই সব কটা তরকারি করে নিয়েছি। এই মুহূর্তে আমি নাতাটা দিয়ে দিচ্ছি। ওইদিকে আমি সোনামাকে ঘুম পাড়িয়ে চলে এসেছি, আর এই মুহূর্তে গিয়েছে সোনা পাপাকে ঘুম পাড়ানোর জন্য দিদিভাই। পাড়াতে বাসনগুলো ভিজিয়ে দিয়ে এসেছি, নাতাটা দিয়ে দিই, তারপরে না হয় কলপাড়িতে বাসনগুলো ভালো করে পরিষ্কার করে নেব। বাড়ির বড় সদস্য হচ্ছে 7 জন, তবে এই কিছুদিনই হলেও আমরা 4 জন সদস্য বাড়ির মধ্যে খাচ্ছি। তার কারণ 1 নম্বর সোনামায়ের পাপা বাইরে চলে গিয়েছে, 2 নম্বর আমার ঠাকুমা গিয়েছে বড় পিসিমাদের বাড়ি, 3 নম্বর দাদাভাই এখন বাড়িতে খাচ্ছে না। দাদাভাইয়ের যেহেতু ডেকোরেটার্সের বিজনেস রয়েছে, তো বাইরে এখন একটা বড় কাজ ধরেছে, বাড়িতে খেতে আসার আর সময় হচ্ছে না। তো সেই কারণে দাদাভাইও বাইরে খেয়ে নিচ্ছে। তো বাড়িতে আমরা খাচ্ছি 4 জন, আমি, মা আর দিদিভাই আর বাবা। সেই কারণেই বিশেষ করে এখন প্রত্যেক দিন ওই 1টা বা 2টো তরকারি ভাত করা হচ্ছে, কারণ বাড়ির সেরকম কেউই খুব একটা তরকারি পছন্দ করে না। আর এই কিছুদিন এমন গরম করছে, এই গরমের মধ্যে তো কোনো কিছু তরকারি খেতেই ইচ্ছা করছে না। আর এই যে সিম্পল তরকারি করছি, খেয়ে কিন্তু সবাই বেশ তৃপ্তি পাচ্ছি। জানেন তো, রাত্রে তরকারিগুলো ফুরিয়েও যাচ্ছে। তবে আগে যখন 1 গাদা তরকারি করতাম মিনিমাম 4টে থেকে 5টা মতো, রাত্রে তরকারিগুলো ফুরোতেও না আর মানুষগুলো খেয়েও তৃপ্তি পেত না। আর এখন এই কটা তরকারি করছি, মানুষগুলো খেয়েও তৃপ্তি পাচ্ছে আর তরকারিগুলো শেষও হয়ে যাচ্ছে। এদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসনগুলো পরিষ্কার হয়ে গেল। ঘড়ির কাঁটায় দুপুরে 1টা মতো বাজবে। এই মুহূর্তে আমার স্নান খাওয়া দাওয়া, সোনামায়ের স্নান খাওয়া দাওয়া, আমার ভয়েস সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। মা ঘুমাচ্ছিল, সেই ফাঁকেই কিন্তু আমি স্নানটা সেরে চলে এসেছিলাম। সোনামা ওঠার পরে ওকে আমি খাবার খাইয়ে মায়ের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আমার মাই ওকে স্নান করিয়ে দিয়েছে, তারপরে আমি ওই ফাঁকে ভয়েসটাও দিয়ে দিয়েছিলাম। মায়ের বাড়ি থেকে এসে পরে আমিও অল্প মতো খাবার খেয়ে নিয়েছি। প্যানগুলো কিছুগুলো আগের থেকে জমা হয়েছিল, আর কিছু এসে পরে তুললাম। আজকে যেহেতু রোদের খুব একটা জোর থাকেনি, তো সব কটা জিনিস শুকায়নি। তো এই মুহূর্তে বেশ কটা জিনিস শুকিয়ে গিয়েছিল, তো ওই কটা জিনিসই আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এদিকে সোনামাটা আমার এতটাই দুষ্টু হয়েছে, খাটেতে যা জিনিস থাকে সব কিছু নিচেতেই ফেলে দেয়। খেলার জন্য কাঠগুলো দিয়েছিলাম, কাঠগুলোও নিচেতে ফেলে দিয়েছে। ছোট ছোট যে পিলোগুলো ছিল ওগুলোও নিচেতে ফেলে দিয়েছে। এই যে দেখুন, বোতলটাও আর নিচেতে ফেলার ধান্দা করছে। এতটাই দুষ্টু হয়েছে কি আর বলবো। সোনামা অনেকক্ষণে উঠেছে, একবার নিয়ে শুই, দেখি ঘুমায়, আমিও ঘুমাবো। সোনামাকে নিয়ে শোয়ার পরে কিন্তু ও ঘুমিয়ে গিয়েছিল। তারপরে উঠেছি মিনিমাম ওই 3:30 মতো বাজবে ওই রকম টাইমে।
উঠে পড়ে টুকিটাকি বিকালের যে কাজগুলো থাকে আমি আর দিদিভাই মিলে করে নিয়েছি। মানে বিকাল 5টা মতো বাজবে, এই মুহূর্তে বসেছি রুটি করার জন্য। ওইদিকে সোনা পাপাকে খাওয়ানো হয়ে গিয়েছে, দিদিভাই ওইদিকে রেডি করাচ্ছে। একদিকে রুটির নেচিগুলো কেটে কেটে পাকিয়ে পরে রাখছি, তাহলে দিদিভাই এলেই তাড়াতাড়ি রুটিগুলো করে নিতে পারবো। কাল থেকে তো শরীরটা ভীষণই খারাপ লাগছিল, তবে এই দুপুরের পর থেকে আরও শরীরটা ভীষণ খারাপ লাগছে। মানে গ্যাসের পরিমাণটা বারবার এমন বেড়ে যাচ্ছে শরীরের মধ্যে, কিছুই ভালো লাগছে না। দিদিভাই মানা করলো যে তুই যদি মাসিমণিদের বাড়ি যাবি যা, আমি একাই রুটিগুলো করে নেব। তবে এতগুলো রুটি কারোরই যদি একা করতে হয় তাহলে সবাইকারই কষ্ট হয়ে যাবে, তো সেই কারণে ভাবলাম যে রুটিগুলো করি, তারপরে একবার মতো মায়ের বাড়ি যাব। একটা দিদিভাই এই আগের ভিডিওতেই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমার গ্রামে বাপের বাড়ি, তোমার শরীর খারাপ হলে তো তোমার মায়ের কাছকে তুমি যেতে পারো। ও দিদিভাই তুমি ঠিক কথাই বলেছো, আর তুমি আমার ভালোর জন্যই বলেছো, কিন্তু সবসময় সেটা যাওয়া পসিবল হয় না। এই কিন্তু দিদিভাই সকাল থেকেই বলছে যে বুনু যদি মাসিমণির বাড়ি যাবে 2 দিন যা, শরীরটা একটু রেস্ট নিয়ে আয়। তবে এই টুকটাক যখন শরীর খারাপ হয় তখন কিন্তু যেতে ইচ্ছা করে না, তবে যখন ভীষণ শরীরে অসুবিধা হয় তখন কিন্তু আমি মায়ের বাড়িতে যেয়ে কদিন রেস্ট নিয়ে পরে আসি। তবে এই টুকিটাকি যে গ্যাসের প্রবলেমগুলো হয়ে থাকে এইটার জন্য আমার যেতে ইচ্ছা করে না, কারণ আমার মাসে 3 থেকে 4বার এই গ্যাসের প্রবলেমটা হয়ে থাকে। এই প্রবলেমটার জন্য আমি কতবারই বাপের বাড়ি যাব বলুন। সেই প্রবলেমের জন্য যদি আমি বারবার বাপের বাড়ি যাই নিজেরই লজ্জা লাগবে, তো সেই কারণে আর যায় না। আর দিদিভাই বেশ অনেকবারই বললো, কারণ এইবারে গ্যাসের অসুবিধাটা একটু বেশি পরিমাণেই হচ্ছিল, আর 3 থেকে 4 দিন টানা রয়ে গিয়েছিল। অন্যবারে কিন্তু এইটা হয় না, তো সেই কারণে বিশেষ করে বলছিল যে কদিন ঘুরে আসবি তো যা। তবে আমি আর গেলাম না, কারণ এই গ্যাসের প্রবলেমের জন্য আমার যেতে কোনো রকম ইচ্ছা করে না। যে দিদিভাই কমেন্টে করেছো তাকে অনেক অনেক ভালোবাসা, যে তুমি আমার কষ্টের জন্য এই কমেন্টে করেছো যে আমার গ্রামের বাপের বাড়ি, আমি তো বাপের বাড়িতে যেয়ে রেস্ট নিয়ে আসতে পারি। যাই হোক, এইদিকে আমার সব কটা নিচি ভালো করে পাকানো হয়ে গিয়েছে, এটা এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। দিদিভাই ওইদিকে সোনা পাপাকে রেডি করিয়ে পরে বাইরে দিতে গেল। প্রত্যেকদিন তো সবাইকে পাওয়া যায় না হাতের কাছে, যেদিনকে যাকে পায় সেদিনকে দিয়ে দেয়। তো মাকে বললাম যে মা তুমি একবার নিয়ে ঘুরে এসো, তো মা বললো ঠিক আছে আমি একটু পরেই যাচ্ছি। সোনা পাপাকে যতক্ষণ না দিয়ে আসছে ততক্ষণ এদিকে রুটিগুলো করতে পারবো না, ততক্ষণকে নেচেগুলো ঢাকা দিয়ে রাখি। এই রুটিগুলো করে পরে মায়ের বাড়িতে এসেছিলাম, তো মা একজনকে দিয়েছিল স্প্রাইট আনার জন্য, যেহেতু প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গিয়েছে, শরীরটা ভীষণই অসুবিধা লাগছে। তবে স্প্রাইট না পেয়ে এদিকে ম্যাঙ্গো ফুটি নিয়ে চলে এসেছি। ঠান্ডা কোনো জিনিস আমার খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণে এদিকে ম্যাঙ্গো ফুটিটা খেয়ে নিয়েছি। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।